তুর্য বলে, তুই একা না, আমিও ছাড়বো না। কোথায় আছিস বল, আজও তোর উচিত শিক্ষা দেব। আহনাফ আর তুর্য দুজন মিলে প্রথমে মুরাদ ও তার সঙ্গীদের মারলো, তারপর আশিসকে মারতে গেল। আশিসের সাঙ্গপাঙ্গ ইচ্ছে মতো আহনাফ আর তুর্যকে পিটিয়েছে। কেউ কাউকে ছাড় দেয়নি। রাত 10টায় মার খেয়ে একেবারে মুখ ফুলিয়ে বাসায় এলো তুর্য আর আহনাফ। বাকিরা তাদের দেখে অবাক হলো। আহনাফ বলল, এই মার কিছুই না, এগুলো অরুর দিকে খেয়াল না রাখার শাস্তি। কিন্তু আশিস আর মুরাদ, ওই দুইটা 1 সপ্তাহ আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। তাহমিদ বলল, আশিসের কথা বাদ দিলাম, কিন্তু মোরাদের বাবা মা যদি মামলা করে দেয়? তুর্য বলল, করুক মামলা, জেল হবে আর কি, শাস্তি পাবো, সমস্যা নেই। ওদের মেরে এখন শান্তি লাগছে। মারতে না পারলে আজ রাতে ঘুমাতে পারতাম না। কাল সকালে বাঁধনকে ধরতে হবে, ও তো এখন বাসা থেকে পালিয়েছে। সালেহ আলী বাঁধনকে পুরো মহল্লার সামনে পিটিয়েছেন। আহনাফ আর তুর্য এক কোনায় দাঁড়িয়ে এসব দেখতে লাগলো। তখনই মুরাদের বাবা কয়েকজন লোক নিয়ে তাদের মহল্লায় ঢুকলো। মুরাদের বাবা আহনাফকে দেখে তার কলার ধরে বলে, তোর এত বড় সাহস, আমার ছেলেকে মেরেছিস? আহনাফের কলার ধরতে আরাফ আর ইভান তেড়ে এলো। তারা এক প্রকার টানা হিচড়া করে মুরাদের বাবাকে আহনাফের কাছ থেকে দূরে সরালো। মহল্লায় মুহূর্তেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। শতাব্দীর বাবা তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে সমস্যা মীমাংসা করার পরামর্শ দিলেন, কিন্তু মুরাদের বাবা কোনোভাবেই তা মানতে চাচ্ছেন না। তিনি আহনাফ আর তুর্যকে হুমকি দিতে লাগলেন। তখনই চেঁচামেচি শুনে অরুণিকা ঘর থেকে বেরিয়ে এলো। আরাফ অরুণিকাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলে, অরু, তুমি বাসায় থাকো, বাইরে এসো না। অরুণিকা বারান্দায় এসে ভিড়ের মধ্যে শতাব্দীকে খুঁজতে লাগলো। শতাব্দী তার মা আর বোনের সাথে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে অরুণিকাকে খেয়াল করেনি। অরুণিকা মনে মনে ভাবলো, আমার জন্য কাল রকস্টার আর আহনাফ ওই ছেলেগুলোকে মেরেছিল। এখন ওদের যদি সত্যি পুলিশ এসে নিয়ে যায়? এসব ভাবতে ভাবতে অরুণিকার চোখ ছলছল করে ওঠে। সে বারান্দার বাইরে আসলেই তাহমিদ তাকে আবারও টেনে ঢুকিয়ে দিতে সে হাত ফুসকে মুরাদের বাবার সামনে চলে এলো। তারপর চেঁচিয়ে বলল, ওরা ভালোই করেছে, ওকে মেরেছে। মুরাদ সব সময় আমাকে বিরক্ত করে, আমার ব্যাগ টেনে নিয়ে ফেলে। আমি স্কুল থেকে আসার সময় আমার হাত ধরে রাখে, আমাকে ছাড়ি না। আমার চুলও ধরে রাখে, বেনি খুলে ফেলে। আমার এসব ভালো লাগে না। আমি কতবার বলেছি ওদের আমাকে ছেড়ে দাও, কেন বিরক্ত করছো? ওরা বলে আমাকে বিরক্ত করতে ভালো লাগে। অরুণিকার কথায় আশেপাশে সবাই চুপ হয়ে গেল। এবার অরুণিকা বাঁধনকে দেখিয়ে বলে, বাঁধনো রাস্তা থেকে কুড়িয়ে আমার দিকে পাথর ছুঁড়ে মারে। আমি স্কুল থেকে ফেরার আগে বাইরে থেকে টনি ভাইয়ার ভয়ঙ্কর কুকুরটা গেটের সামনে বসিয়ে রাখে। ও জানে আমি কুকুর ভীষণ ভয় পাই, তাই। শতাব্দী অরুণিকার কথা শুনে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে তার মা তাকে থামিয়ে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছিস? আমারও কিছু বলার আছে। এটা অরুণিকার একার সমস্যা না। ও ছোট হয়ে যদি আজ সব কথা বলতে পারে, আমি বা আমাদের এলাকার বাকি মেয়েরা কেন চুপ থাকবে? আহনাফ আর তুর্য কি বিনা অপরাধে শাস্তি পাবে? আর যারা মেয়েদের উত্ত্যক্ত করে তারা মার খেয়ে বাসায় মায়ের আঁচলের নিচে বিশ্রাম নিবে। এটা আমি মানব না। শতাব্দীও ভিড় ঠেলে অরুণিকার পাশে আসতে মাস্টার মশাই মেয়েকে জিজ্ঞেস করেন, শতাব্দী, তুই এখানে কেন এসেছিস? বাবা, মুরাদ আমাকেও বিরক্ত করে। শুধু মুরাদ না, তার সাথে আরো কিছু ছেলে দাঁড়িয়ে আমার মতো শিলা, রিনি, দুর্গা, ওদেরকেও বিরক্ত করে। গত মাসে কোয়েলের বিয়ে হয়ে গিয়েছিল। অল্প বয়সে ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু কেন? কারণ মহল্লায় দাঁড়িয়ে থাকা এমন বদমাশ ছেলের জন্য, যাতে তার মেয়ের সম্মান নষ্ট না হয়। দোষ করবে এরা, আর শাস্তি পাবো আমরা। এবার দুর্গার মা তাদের সামনে এলেন। তিনি বললেন, এরপর তিনি আহনাফ আর তুর্যকে উদ্দেশ্য করে বলেন, মুরাদের বাবা চুপ করে রয়। তার সাথে আসা লোকগুলো ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। মাস্টার মশাই তাকে বলেন, দেখুন মশাই, আমরা পাশাপাশি এলাকায় থাকি, আপনার ঘরেও মেয়ে আছে। ঠান্ডা মাথায় বসে ছেলেকে বোঝান। আহনাব আর তুর্য যা করেছে তা মোটেও ঠিক হয়নি, কিন্তু এভাবে মারামারি করে কোনো সমাধান হবে না। আমাদেরই ওদের বোঝাতে হবে। এখন সমস্যাটা এইখানেই শেষ করলে ভালো হয়। মুরাদের বাবা অরুণিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন।
আহনাফ অরুণিকার সামনে এসে তাকে আড়াল করে দিয়ে বলে, আঙ্কেল, নিজের ছেলের দিকে এইভাবে তাকালে হয়তো ছেলে মানুষ হবে। অন্যের বাচ্চাদের চোখ না দেখিয়ে নিজের সন্তানকে এই চোখ দেখান। মুরাদের বাবা রাগী কণ্ঠে বলে। বেয়াদব ছেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার যান। ভিড় কমতেই তাহমিদ শতাব্দীর সামনে এসে বলল। ধন্যবাদ সামনে এসে সবকিছু বলার জন্য। শতাব্দী অরুণিকার হাত ধরে বলে। ছোট সখীর সাহস দেখে আমি সাহস পেয়েছি। অরুণিকা বলে, আমাদের ক্লাসের টিচার বলেছে কোথাও ভুল দেখলে চুপ না থেকে ভুল শুধরে দিতে হবে, আর সত্য কথা কখনোই লুকিয়ে রাখা উচিত নয়। এবার আরাফ অরুণিকার হাত ধরে বলে, আমাদের অরু তো দেখছি এখন অনেক কিছুই বোঝে। হ্যাঁ, আমি তো এখন বড় হয়ে যাচ্ছি, তাই না? আহনাফকে অনেকবার কল দেওয়ার পরও যখন সে কল ধরলো না, তখনই জ্যোতি সরাসরি বাসায় চলে এলো। বাসায় এসেই দেখলো আহনাফের পুরো মুখে দাগ, তার মুখ ফুলে লাল হয়ে গেছে। জ্যোতি আহনাফের হাত ধরে বলে, তোমাকে এভাবে কে মেরেছে? অরুণিকা বলল, জানো আপু, আহনাফ গতকাল ছেলেগুলোকে অনেক মেরেছে। এখন ছেলেগুলো আমাকে আর বিরক্ত করবে না। জ্যোতির আগে দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো আর বলল, সব সমস্যার মূল তো তুমি। আহনাফ জ্যোতির দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। জ্যোতি আহনাফের চোখের দিকে তাকিয়ে বলল, ওর জন্যই তুমি এত মার খেয়েছ, আমার জন্য তো কখনোই তুমি এত কিছু করনি। আহনাফ জ্যোতির কাছ থেকে সরে বসলো। জ্যোতি আহনাফের বাহু চেপে তার কাঁধে মাথা রাখতে আহনাফ তাকে এক ঝটকায় সরিয়ে দিল। জ্যোতি বিস্ময় হয়ে আহনাফকে বলে, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তোমার জন্য বেশি চিন্তা করি, এটা কি আমার অপরাধ? আহনাফ দাঁতে দাঁত চেপে বলে, আমি তো চিন্তা করতে বলিনি। আর বারবার আমার বাসায় আসা বন্ধ করো, আমার এটা ভালো লাগে না। যখন থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়েছে তুমি তো আমাকে ঠিকমতো শ্বাসই নিতে দিচ্ছ না। জ্যোতি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি তোমার দম আটকে রাখি, আমার সাথে থাকলে তোমার শ্বাস বন্ধ হয়ে যায়। আহনাফ দুহাত জোর করে মেঝেতে বসে চেঁচিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে একা থাকতে দাও, আমাকে উদ্ধার করো, আমি নয়তো পাগল হয়ে যাব। যদি আহনাফের কাছে আসতে যাবে তখনই আরাফ তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি এখন যাও, ওর মাথা ঠান্ডা হোক আগে। যদি ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি ওর গার্লফ্রেন্ড, আমি বুঝবো কিভাবে ওর মাথা ঠান্ডা করতে হবে। তুর্য জ্যোতির কথা শুনে ইমনকে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, এমন টক্সিক মেয়ে আমি তো জীবনও দেখিনি। আমার তো আহনাফের অবস্থা দেখে প্রেম করার শখ পটল তুলতে গেছে। ইমন বলে, এই কথা বলে মুখে আনিস না। আমাদের ফিরাফিরিতে আহনাফ এই মেয়ের সাথে সম্পর্কে গিয়েছিল, ওর তো এমনিতেই এইসবে আগ্রহ ছিল না। এদিকে আহনাফ জ্যোতিকে ধাক্কা দিয়ে বলল, তুমি আমাকে ছাড়ো, শুধু আজকের জন্য নয়, একেবারেই ছাড়ো। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার সাথে সম্পর্কে যাওয়া, তোমার সাথে বন্ধুত্ব করা, আর দুর্ভাগ্য তোমাকে পড়াতে যাওয়া, তোমার সাথে দেখা হওয়া। জ্যোতি অরুণিকার কাছে এসে বলল, এই মেয়ে, তুমি ওর উপর কি করছো? হ্যাঁ, জাদু করেছো তাই না? আরাফ ধমকে সুরে বলল, এই তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব তুমি? ইভান দরজা খুলে দিয়ে আহনাফকে উদ্দেশ্য করে বলে, তুই এখনই এই মেয়েকে আমাদের ঘর থেকে বের করে দিবি। আহনাফ কাছে আসতে জ্যোতি বলে, একটা উঠতি বয়সী মেয়ে, তাও আবার আপন বোন নয়, 6 জন প্রাপ্তবয়স্ক ছেলের সাথে এক ঘরে থাকছে। এই কথা একবার মহল্লায় ছড়িয়ে গেলে কি হবে ভাবতে পারছো? আহনাফ ভ্রু কুচকে বলল, কি বোঝাতে চাইছো তুমি? আজ যে ছেলেগুলোর সাথে মারপিট করে তুমি মুখের 12টা বাজিয়েছো, কাল তারাই তোমাদের প্রশ্ন করবে, কারণ এটা সুস্থ সমাজ। এখানে এমন নোংরা সম্পর্কের কোনো জায়গা নেই। কে বিশ্বাস করবে তোমরা ওর সাথে? আহনাফ জ্যোতিকে পুরো কথা শেষ করতে দিল না। সে জ্যোতির গালে চড় লাগিয়ে দিল। ইমন আহনাফের কাছে সে তাকে আটকালো। তাহমিদ আর আরাফ জ্যোতিকে ঘর থেকে বের করে দিল। প্রায় 10 মিনিট যে যার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আরাফের কান গরম হয়ে গেছে। এমন কথা শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। অরুণিকা একপাশে বসে সবার মুখের দিকে তাকিয়ে রইল। মনে মনে সে জ্যোতিকে বকেই যাচ্ছে। সে জ্যোতির কথা বুঝতে না পারলেও এতটুকু বুঝেছে জ্যোতি তাকে পছন্দ করে না, আর আহনাফকে অনেক বিরক্ত করে। তাই অরুণিকাও জ্যোতিকে পছন্দ করে না। এদিকে রাতে কেউ কোনো কথা বলল না।
তাহমিদ অরুণিকার দিকে ভাতের প্লেট এগিয়ে দিয়ে মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ল। এরপর তুর্য অরুণিকাকে বিছানায় করে দিল। তারপর অরুণিকা বিছানায় উঠে যাওয়ার পর ঘরের বাতি বন্ধ করে মোবাইলের আলো জ্বালিয়ে দিল, কারণ অরুণিকা অন্ধকারে ঘুমোতে ভয় পায়। অরুণিকা বালিশে শুয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ শুয়ে পড়তে এসে বলল, আরাফ, তুমি এখানে বসবে না? আরাফ গম্ভীর কণ্ঠে বলল, ঘুমাও, আমার ঘুম আসছে। আমার ভয় লাগছে, তুমি পাশে বসো। তুর্য বলল, আলো জ্বালানো আছে তো, তুমি ঘুমাও, আমরা এখানেই আছি। না, আরাফ তো প্রতিদিন পাশে বসে থাকে। এখন এখানে বসো, আমার ঘুম আসছে না। প্রতিদিন ঘরের বাতি বন্ধ করে দেওয়ার পর যতক্ষণ অরুণিকা ঘুমাবে না ততক্ষণ আরাফ তার পাশেই বসে থাকবে। আর মোবাইলের আলো জ্বালিয়ে না রাখলে অরুণিকা কান্নাকাটি করে। এই কয়েক বছরে তার এই অভ্যাস যায়নি। এদিকে আরাফকে আসতে না দেখে অরুণিকা মশারি তুলে নিচে নেমে আরাফের পাশে এসে বসে। আহনাফ মাথায় বালিশ চেপে ধরে চেঁচিয়ে বলল, প্রতিদিন এক একটা ঝামেলা, আমি এসব আর নিতে পারছি না। এখন কি আমাকে ঘুমাতেও দেবে না? আহনাফের কথায় অরুণিকা আবারও বিছানায় উঠে বসে। সে এবার একপাশে গুটিসুটি মেরে বসে আছে। ইভান অরুণিকাকে দেখে বলল, তুমি কি এখন ঘুমাবে নাকি বারান্দায় রেখে আসবো? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না, আমার ভয় লাগছে, এখানে এসে বসো প্লিজ। তাহমিদ উঠে তার পাশে এসে বসে আর বলে, এখন ঘুমাও। অরুণিকা মশারির উপর দিয়ে তাহমিদের শার্টের কোণা ধরে শুয়ে পড়ে। অরুণিকা ঘুমানোর পরই তাহমিদ বিছানায় শুতে গেল। সকালে চেঁচামেচির শব্দ শুনে দরজা খুলল আরাফ। বাইরে জ্যোতিকে দেখে সে অবাক হলো। শতাব্দী গেটের কাছে এসে বলল, ও সবাইকে বলে দিয়েছে ছোট সখী তোমাদের বোন না, আর তোমরাও আপন ভাই না। আরাফ গেট খুলে বের হতে মহল্লার সব মহিলারা তার দিকে তাকিয়ে রয়। সুরাইয়া এসে বলে, বোন না তো কি হয়েছে, বোনের মতোই তো, এটা নিয়ে তামাশা করার কি আছে? বাকি 5 জন বের হতে মহিলাগুলো বলতে লাগলো, জ্যোতি বলল, ভালো হয় অরুণিকাকে যদি কেউ নিজের মেয়ে হিসেবে আইনগতভাবে দত্তক নেয়, সে মা বাবাও ফিরে পাবে আর ওর ভবিষ্যৎও উজ্জ্বল হবে। আনাব জ্যোতির হাত চেপে ধরে বলে, তুমি আজ যা করলে এটা মোটেও ঠিক করনি। জ্যোতি দাঁতে দাঁত চেপে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর আমি এতটাও বোকা নই, আমি সব বুঝি। হয়তো অরুণিকা তোমাকে নিয়ে কোনো রকম চিন্তাই করে না, কারণ ওর এখনো এসব বোঝার বয়সই হয়নি। কিন্তু আমি জানি তুমি ওকে নিয়ে কি চিন্তা করো। তুমি পাগল হয়ে গেছো জ্যোতি। পাগল তুমি ওই মেয়ের জন্য হয়ে গেছো। সারাদিন অরুণিকা আর অরুণিকা। আমার সাথে বাইরে ঘুরতে গেলেও তুমি ওরুর জন্য এটা নিলে ভালো হবে, ওটা দেখলে খুশি হবে, এইসব বলো। রেস্টুরেন্টে খেতে গেলে তোমার ওর জন্য আলাদা করে খাবার নিতে হয় কেন? এতদিন ভাবতাম ও তোমার আপন বোন, কিন্তু এখন জানলাম ও তোমার কাজিন। কাজিনের জন্য কেউ এত কিছু কখন করে, কেন করে বলো? ভালোবাসি তাই করি, কিন্তু এই ভালোবাসা তোমার মতো অসভ্য মেয়ে বুঝবে না। ওরু আমার কাজিন, আমার আপন চাচার মেয়ে, যেই চাচা মৃত্যুর আগে আমাদের ওকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছেন। চাচার অবর্তমানে আমি ওকে আদর করব, যত্ন নেব, ভালোবাসবো, তাতে তোমার কি? জ্যোতির চোখের কোণে আসা পানিগুলো মুছে বলে, আমি তোমার মনে কখনোই ছিলাম না। আমি জানতাম আমি তোমাকে কখনোই পাবো না, কিন্তু আমি মেয়ে, তাই অনেক কিছুই বুঝি। তুমি অরুণিকাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করো। শুধু চিন্তা করা আর অধিকার দেখানো আলাদা ব্যাপার। বাকিদের মধ্যে আমি ওটা দেখিনি যেটা তোমার মধ্যে দেখেছি। আনাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, তুমি কি ভাবো না ভাবো তাতে আমার কোনো আসে যায় না। সুরাইয়া আর সালে আলী মহল্লা লোকদের শান্ত করিয়ে অরুণিকাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিলেন। আরাফ অরুণিকার হাত ধরে সুরাইয়াকে বলে, বাঁধন এত কিছু করার পর আমরা ওরুকে আপনাদের সাথে থাকতে দেব না। সুরাইয়া কথাটা শুনে আরাফের দিকে হতাশার দৃষ্টিতে তাকিয়ে রয়। ছেলের কুকর্মের জন্য এখন কেউ তাদের বিশ্বাস করতে চাইছে না। তুর্য মহল্লা লোকেদের উদ্দেশ্যে বলে, আমরা অরুর অভিভাবক, আমরা থাকতে ওই বাড়িতে কেন থাকবে? তুর্যের প্রশ্নের উত্তরে মহল্লার একজন মহিলা বলে ওঠেন, ইভান রাগী কণ্ঠে আরাফকে বলে,
এদের কি মাথায় কোনো সমস্যা আছে আমাদের সম্পর্কটাকে কিসের সাথে তুলনা করছে? আহনাফ আরাফের কাছে এসে বলে। ওরুকে হোস্টেলে দিয়ে দে আরাফ, নয়তো ওরা ওরুকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। হোস্টেলে থাকলে অন্তত ওরুকে হারিয়ে ফেলার ভয় থাকবে না। আমরা ওকে সপ্তাহে একদিন দেখতে যাব, কিন্তু এখন যদি কোনো পরিবার এসে ওকে নিয়ে যায় তখন ও অন্য কোথাও চলে যাবে। এরপর ওর নতুন পরিবার যদি আমাদেরকে ওর সাথে দেখা করতে না দেয়, আমি ওকে যেতে দেবো না। আরাফ, কিছু তো কর। আরাফ আহনাফকে ধাক্কা দিয়ে রাগী কণ্ঠে বলল। সব তোর জন্য হয়েছে। তোর যখন জ্যোতিকে ভালোই লাগতো না, তাহলে ওর সাথে সম্পর্কে কেন গিয়েছিস? আহনাফ জ্যোতির দিকে এক নজর তাকালো। জ্যোতি একপাশে দাঁড়িয়ে তামাশা দেখছে আর আহনাফের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। আহনাফ মলিন মুখে বলে। আমি তো যেতে চাইনি তুর্য, ইমন ওরা আমাকে বাধ্য করেছিল। নিজের ইচ্ছে না থাকলে কেউ বাধ্য করতে পারে না। আর আমি জানি তুই কেন জ্যোতির সাথে সম্পর্কে গিয়েছিস। আহনাফ আরাফের হাত ধরে তার দিকে চোখ বড় বড় করেই তাকালো। তুর্য ভ্রু কুচকে একবার আহনাফের দিকে তাকায় তো আরেকবার আরাফের দিকে। আরাফ আহনাফের হাত সরিয়ে দিয়ে বিড়বিড় করে বলল। তুই যা চেয়েছিস তাই হয়েছে। এখন আর ওর ব্যাপারে তোর নাক গলানোর প্রয়োজন নেই। আহনাফ আরাফের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়লো। আরাফ ঠিকই বলেছে, জোর করে কোনো সম্পর্ক শুরু হয় না। জ্যোতির সাথে সম্পর্কে যাওয়াটা শুধুই ইমন আর তুর্যের জোরাজুরিতে হয়নি, এখানে তারও ইচ্ছে ছিল। কিন্তু এই ইচ্ছেটা তো ভালোবাসা থেকে আসেনি। এই ইচ্ছের কারণটা তো জটিলতায় ঘেরা, যে জটিলতা তাকে কোনোভাবে ভালো থাকতে দিচ্ছে না। 6 জনের কেউ রাতে ঘুমাতে পারেনি। আহনাফের কথায় বাঁধন আজ তাদের সাথেই ছিল, আর অর্ণিকা সুরাইদের বাড়িতে। মধ্যরাতে আহনাফ বিছানা ছেড়ে উঠে অর্ণিকাকে যে বিছানায় ঘুমায় সেখানে উঠে বসে। আরাফ তাকে উঠে বসতে দেখে নিজেও বিছানা ছেড়ে উঠে। তারপর আহনাফের পাশে বসে বলে। ভালোবাসিস ওকে? আহনাফ আরাফকে জড়িয়ে ধরে বলে। ভালোবাসি না, একদম ভালোবাসি না, কিন্তু কোথাও তো একটা মায়া আছে, আর আমি এই মায়া কাটাতে পারছি না। পারবো কিনা সন্দেহ। আরাফ বলল। কিন্তু তুই এটাই চেয়েছিলি। আহনাফ আরাফের দিকে নির্বাক তাকিয়ে রয়। আরাফ আবারও বলে। ওরু আমাদের বংশের একমাত্র মেয়ে। দাদা দাদি ওকে অনেক বেশি পছন্দ করত। ওরু বাড়ির সবার আদরের মেয়ে ছিল। ওকে এইভাবে অন্য কেউ দত্তক নিয়ে যাবে, এটা অন্যায় হবে। ওর চৌধুরী বংশের পরিচয়ে বড় হতে হবে, কিন্তু এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আহনাফ বলল। পালিয়ে যাই চল, আবার কোনো নতুন ঠিকানা খুঁজে নেব। আচ্ছা, দেশে ফিরে গেলেই তো ভালো হয়, তাই না? এই শহরে কোনো প্রাণ নেই। দেশে গিয়ে ওরুকে স্কুলে ভর্তি করিয়ে দেব, আমরা একটা বাসা নেব, আবার সব নতুন করে শুরু করব। আরাফ বলল। খবর রাখিস না, তাই এই কথা বলছিস? কেন, কি হয়েছে? মির্জা গ্রুপের এমডি এবারের ভোটে মন্ত্রী হয়েছে। তার এখন অনেক ক্ষমতা। আমাদের এখন জনসম্মুখে মেরে ফেললেও কেউ কিচ্ছু করতে পারবে না। গুরুর মামার খবর নিলাম ওই দিন। শুনলাম হঠাৎ উনি আমেরিকায় যাচ্ছেন, ওখানে বাড়িও কিনেছেন। থানার ওসি তো এত সামর্থ্য থাকার কথা না। আর যতটুকু জানি উনি ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হ্যাঁ। আচ্ছা, অরুর মামা কি সত্যি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন? আরাফ বলল। জানি না। আমরা না হয় তার কেউই ছিলাম না, কিন্তু চাচি, নিজের বোনকে কি কেউ হত্যা করতে পারে? ক্ষমতার টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়। আহনাফ কিছু একটা ভেবে বলল। উনি জড়িত থাকলে ওনার বিরুদ্ধে কোনো মামলা হয়নি কেন? কিন্তু রহমত চাচা বলেছিলেন সবাই ওনাকে সন্দেহ করছে। আরাফ বলল। হয়তো ওনাকে ছাড়িয়ে এনেছে, আর মিডিয়ার সামনেও এই খবর আসেনি। অনেক খবরই তো মিডিয়ার কাছে পৌঁছায় না। আহনাফ অর্ণিকার বালিশে মাথা দিয়ে বলে। এখন শুধু অরু আবার এখানে ফিরে আসুক, তারপর সব ঠিক হয়ে যাবে। পরের দিন থেকে সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। কাজ, স্কুল কিছুই বন্ধ নেই। পার্থক্য শুধু অরুণিকা আর 6 জনের ঠোঁটের কোণে হাসি দেখা যাচ্ছে না। অরুণিকা 6 জনের সাথেই নিজেকে অভ্যস্ত করে ফেলেছে। সে সুরাইয়াদের বাসায় কোনোভাবেই থাকতে চাইছে না, ঠিকমতো খাচ্ছে না, রাতে ঘুমানোর সময় কান্নাকাটি করে। এদিকে 6 জনেরও একই অবস্থা। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আরাফ, তুর্য আর আহনাফের। 3 জনই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারা কলেজ শেষে এখন অরুণিকার স্কুলে চলে যায়।
সেখানেই তাদের অরুণিকার সাথে দেখা হয়, কারণ মহল্লায় এখন তাদের একসাথে দেখলেই লোকজন কানাঘুষা করে। তারা বুঝতে পারছে না অরুণিকার সাথে কথা বললে তাদের সমস্যাটা কোথায়, কিন্তু সমস্যাতে যে জ্যোতি মারাত্মক জট লাগিয়ে দিয়েছে, এখন এই জটের সমাধান একমাত্র সময় দিয়ে দেবে। 1 সপ্তাহ এভাবেই কেটে গেছে। 1 সপ্তাহ পর এনজিও থেকে 2 জন মহিলা এলো। অরুণিকাকে তাদের দত্তক দেওয়া হবে। জ্যোতি জানতে পেরেছিল সুরাইয়া আর সালে আলী তাদের আপন চাচা চাচি নয়, তাই সে তার কাজিনদের সাহায্য নিয়ে এই কথা এনজিওর লোকদের জানায়। তারা সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের হাতেই অনাথ বাচ্চাদের দত্তক দেয়। এদিকে অরুণিকাকে নিতে আসলেই ইমন এসে তাদের আটকায়, কিন্তু কোন সম্পর্কে সে অরুণিকাকে ধরে রাখবে? একজন বেকার অবিবাহিত ছেলে একটা 8 বছর বয়সী মেয়েকে দত্তক নেবে, এটা তো সম্ভব না।